স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো পুরো খবর। সর্বোচ্চ আদালতের আদেশে কাটল ডাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এদিকে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন দাবিতে ইসিতে করছেন অভিযোগও। ছাত্র দলের দাবি ভোট কেন্দ্র বাড়ানোর, আবার অনেকেই কিছু প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন ইসির বিরুদ্ধে। 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা রইল না। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, সর্বোচ্চ আদালতের আদেশে প্রার্থিতায় আর কোনো বাধা রইল না শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের। ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। সর্বোচ্চ আদালতের আদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে স্বাগত জানায় প্রার্থীরা। শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন, জয় হয়েছে ডাকসুর। নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল, শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এদিকে নবম দিনের প্রচারণায় নানা অভিযোগ নিয়ে বুধবার ইসিতে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। বৃহৎ একটি রাজনৈতিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও সমন্বিত শিক্ষার্থী সংসদ। আমরা প্রত্যাশা করি যে ডাকসু নির্বাচনের আগে আর কোনো বিচারিক প্রক্রিয়া হোক বা অন্য কোনো প্রক্রিয়ায় কোনো বাধা আসবে না। তবে সুষ্ঠু নির্বাচন করতে সিসি ক্যামেরা স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সেই দাবিগুলো আমরা নিয়েছি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোটারকেও পড়তে হবে বড় চ্যালেঞ্জের মুখে। একটি ভোট দিতে একজন ভোটারের হাতে থাকবে গড়ে 12 সেকেন্ডেরও কম সময়। প্রার্থী, ভোটার, ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা বিবেচনায় দেখা দিয়েছে এমন চ্যালেঞ্জ, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন এবার অর্ধেকের বেশি ভোটই হয়তো দিতে পারবেন না ভোটাররা। আল মোহাইমিনুল খানের প্রতিবেদনে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের দামামা বাজছে। ভোটের বাকি মাত্র 6 দিন। মোট প্রার্থী 471 আর ভোটার 39,775 জন। ভোট কেন্দ্র 8টি, যেগুলো হলো কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ। এসব কেন্দ্রে বুথ থাকছে 710টি। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বিরতিহীন। ভোট কেন্দ্র, বুথ, ভোটার আর প্রার্থীর সংখ্যা বিবেচনায় ভোটারের সামনে থাকছে বড় এক চ্যালেঞ্জ। একজন ভোটার দেবেন 41টি ভোট, আর এতগুলো ভোট দিতে সময় মিলবে 8 মিনিট। অর্থাৎ একটি ভোট দিতে গড়ে পাওয়া যাবে 12 সেকেন্ডেরও কম সময়। আমার যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া লাগে, সেক্ষেত্রে আমার একটা অস্বস্তি বা একটা অনীহা তৈরি হতেই পারে। তো ওখানে হচ্ছে আমার 13টা ভোট দিতে হবে। এখন আমার এই 13টা প্রার্থীকে খুঁজে বের করা মোর ডিফিকাল্ট। ভোট কেন্দ্র কম রাখার কারণে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পাশাপাশি এখানে তো বিশৃঙ্খলা করার জন্য লোকজন আছে। প্রার্থী অনেক বেশি, 8টা ভোট কেন্দ্র হয়তো বা এনাফ না, একটু বেশি করা উচিত ছিল। প্রার্থী হিসেবে মনে করি যে ভোটারদের উপস্থিতির দরকার রয়েছে। ভোটাররা আসলে আমাদের প্রাণ, নির্বাচনের প্রাণ। ভোটাররা না আসলে আমরা আসলে ভোট পাবো না। ফলাফল যাই আসুক, ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোটটা দিতে পারি। এত কম বুথে এত ভোট নেওয়া কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান প্রার্থীরাও।
অনেকের শঙ্কা হয়তো এবার অর্ধেক ভোটই থেকে যাবে অধরা। ভোট কেন্দ্র কিন্তু সংখ্যা খুবই কম, নগণ্য হয়েছে, কারণ আপনি জানেন যে আমাদের 39,775 জন ভোটার রয়েছে, কিন্তু মাত্র 8টি ভোট কেন্দ্রে মাত্র 8 ঘন্টা সময়ের ব্যবধানে কিন্তু যদি শতভাগ ভোট কাস্ট হয় সেক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট না, ভোট কেন্দ্রও যথেষ্ট নয়, কেননা একটি ভোট কেন্দ্রে একজন ভোটার 41 জন প্রার্থীকে ভোট দিবে। কেন্দ্র সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত, বিশেষত যারা মেয়েরা রয়েছে। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেতের পরেও 2টি মেয়েদের হল রয়েছে, সেখান থেকে মেয়েরা যখন আসবে তাদের ভোট কেন্দ্র পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর যে ক্লাব রয়েছে সেই ক্লাবে। চাইলে কিন্তু এফবিএস ভোট কেন্দ্র দিতে পারতো, হল পাড়ার কেন্দ্রগুলোকে দেয় নেই। পরে উদয়ন দিতে চাইতে সে ভোট দিতে না যায়। সুফিয়া কামালকে দিয়েছিল টিসি, যাতে সে ভোট দিতে না আসে। ওইখানে বঙ্গমাতা কুইত টিকাইনা দিচ্ছে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্লাবে, যাতে সে প্রথমে মেন্টালি সে ভোট দেওয়ার প্রতি অনাগ্রহ তৈরি হয়। যারা মানুষের অতীত দেখে ভোট দেবে সেই ভোটারগুলা যারা সরাসরি দলের সমর্থক না, তাদেরকে যাতে ভোট কেন্দ্রে না আসে সেই জন্য এরকম একটা প্ল্যান করা হয়েছে। নির্বাচন কর্মকর্তারা অবশ্য আত্মবিশ্বাসী। তারা মনে করেন সব ভোট নেওয়ার সক্ষমতাই রয়েছে এই 8 কেন্দ্রের। প্রতি ভোটারের জন্য 8 মিনিট হিসাব করে, এই যে প্রায় 40,000 ভোটারের জন্য হিসাব। আমরা প্রত্যাশা করি সবাই ভোট দিবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় 80%, 85%, 90% ভোট পড়ে। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা, আর ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই ডাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটার ও প্রার্থীদের মাঝে, যদিও দুপক্ষই সন্দিহান ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা নিয়ে। আর এই বিষয়ে আত্মবিশ্বাসী নির্বাচন কমিশন কতটা সুষ্ঠুভাবে এই নির্বাচনের আয়োজন করতে পারে সেদিকে তাকিয়ে আছে সব মহল। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকির ঘটনায় আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অভিযোগ রয়েছে, শিবির সমর্থিত প্রার্থী ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেছিলেন বাম জোটের এক নারী প্রার্থী। হাইকোর্টে রিট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে রিটকারীকে গণধর্ষণের হুমকি দেয় শিক্ষার্থী আলী হোসেন। আদালত ঘোষিত ফেরারি আসামি জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রতিনিধিত্ব আদেশে আরপিওতে সব মিলিয়ে 46টি সংশোধনী আনার প্রস্তাব করেছে কমিশন। এছাড়া আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় যুক্ত করা হয়েছে সশস্ত্র বাহিনীকে। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ জানান, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ইসি। তারই ধারাবাহিকতায় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিওর খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আদালত কর্তৃক যারা ফেরারি ঘোষিত হবে তারা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন না। পাশাপাশি হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য দিলে ওই ব্যক্তি নির্বাচিত হলেও পরে সংসদ সদস্য পদ হারাবেন। কারা কারা অযোগ্য হবেন তার মধ্যে একটা হচ্ছে, তিনি যদি কোনো আদালত দ্বারা কনভিক্টেড হন, আসতেছি, সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, তো অভিযুক্ত হলে পারেই যে তাকে করা যাবে, এটাই আরপিওর এই প্রভিশনে। সো আমরা উই হ্যাভ লেফট ইট টু দি সংস্কার কমিশন। ওখানে যদি রাজনৈতিক মতক্য হয় এটার উপর, তখন দেখা যাবে। এছাড়াও প্রিজাইডিং অফিসার চাইলে কেন্দ্রের ভোট বন্ধ করতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা, তবে প্রচারণায় থাকবে না পোস্টার। মোতায়েন থাকবে সশস্ত্র বাহিনী। কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ থাকলে তাদের নিবন্ধন স্থগিত থাকবে এবং প্রতীক সংরক্ষিত থাকবে। সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময়ই বলে দিবে। খসড়া আরপিও অনুযায়ী একক প্রার্থী থাকলেই সেই আসনের ব্যালটে থাকবে না ভোট। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। ভোট গণনার কক্ষে থাকতে পারবেন গণমাধ্যম কর্মীরা। জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 50,000 টাকা। কারচুপির নির্বাচন বাংলাদেশে আর হবে না বলে জানান নির্বাচন কমিশনার। আমাদেরকে ইনশাল্লাহ সেই ইলেকশন বাংলাদেশে আর হবে না। এই ইলেকশনের সর্বপ্রথম চোখ হবে ভোটার নিজে, তারপর হচ্ছে ভোটারের এজেন্ট, আর সহযোগী হিসাবে থাকবে হচ্ছে আমাদের সাংবাদিক ভাইরা এবং অবজারভারগণ। আরপিওর কিছু স্থানে ভোট শব্দ বাদ দিয়ে নির্বাচন শব্দটি যুক্ত করা হয়েছে।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 4000 এএসআই নিয়োগ দিচ্ছে সরকার। তফসিলের আগেই তাদের নিয়োগ হবে। সচিবালয় জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক শেষে জানিয়েছেন আইজিপি। জনপ্রশাসন সচিব জানান, গেল 3 নির্বাচনের বদনাম থেকে বের হতে চায় প্রশাসন। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পক্ষপাতিত্ব করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। তবে এসপি বা ওসির মতো লটারি করে ডিসি রদবদল হবে না। তফসিলের পর নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেবে। 14 একতরফা নির্বাচন, 18তে রাতের ভোট আর 24-এর ডামি নির্বাচন। দেশের মানুষের কাছে গেল 15 বছরে এটাই ছিল ভোটের অভিজ্ঞতা। জনগণের ভোট দিতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় অন্তর্বর্তী সরকার। ভোট উৎসবের জন্য চলছে সব ধরনের প্রস্তুতি। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে আরও 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। অর্ধেক হবে পদোন্নতি, বাকি অর্ধেক সরাসরি নিয়োগের মাধ্যমে। সচিবালয় জনপ্রশাসন সচিবের সাথে বৈঠক শেষে জানিয়েছেন আইজিপি। তফসিল ঘোষণার আগেই এ বাহিনী প্রস্তুতের কাজ চলছে বলে জানালেন জনপ্রশাসন সচিব। প্রধান উপদেষ্টা বেশ কিছুদিন আগে আপনারা জানেন বেশ কিছু ফোর্সের স্যাংশন উনি নীতিগতভাবে সম্মত হয়েছেন, সেইগুলাই আমরা আসলে ওয়ার্কআউট করতেছি। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। সামনে নির্বাচনের মধ্যে মাঠে প্রথম যে বাহিনীটা থাকে সেটা হলো পুলিশ, আনসার বাহিনীও থাকে। এখন তো আমাদের আনসারের অনেকগুলো শ্রেণী বিভাগ হয়েছে, কমান্ড অ্যান্ড আনসার। এখন এই কাজগুলো যাতে এক্সপেডাইট করা যায়, এই জন্য লেখালেখি না করে এক বসাতেই যাতে হয়, সেই কারণে আজকে আমরা বসেছিলাম। আগামী নির্বাচনে এসপিওসি লটারির মাধ্যমে নিয়োগ হলেও জেলা প্রশাসক ও ইউনোর রদবদল লটারিতে হবে না। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিবেন। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, আপনারা প্র্যাকটিস দেখছেন। তখন এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে, এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। জনপ্রশাসন সচিব বলেন, গেল 3 নির্বাচনে প্রশাসনের যে ভূমিকা ছিল তা থেকে এবার বের হতে হবে। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে আমরা এরকম বুঝি, তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করে সুবিধা নিয়েছে আর আরেক দল 24 দিয়ে আখের গোছাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আন্দোলনের কৃতিত্ব শুধু জনগণের। অভ্যুত্থানের পর মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে যে কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ সংকটে পড়বে বলেও সতর্ক করেন খসরু। জুলাই গণ অভ্যুত্থান ও আগামী নেতৃত্ব নিয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই সেমিনার, যেখানে বক্তাদের কণ্ঠে উঠে আসে শেখ হাসিনা আমলের দুঃশাসন ও দুর্নীতির নানা চিত্র। খুবই ডিফিকাল্ট হবে গভর্নেন্স ইন্ট্রোডিউস করার, গভর্নেন্স প্রতিষ্ঠা করাটা। আর ওই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারকারী মহিলা পলাতক লীগের প্রধান তো পাশের দেশে বসে আছে, তো অনেকভাবে দেশটাকে ঝামেলা করার চেষ্টা করবে। তো সুতরাং আমাদের চ্যালেঞ্জেস অনেক, সুশাসন দেওয়ার, রাষ্ট্রকে গণতান্ত্রিক ভাবে পরিচালনা করা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছিল, এখন 24-এর গণ অভ্যুত্থানকেও ব্যবহার করতে চায় অনেকে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আরেকটি, এটার কৃতিত্ব কে নেবে? তো বিএনপি তো আমরা তো বলছি আমরা কোন কৃতিত্ব নিচ্ছি? এটা বাংলাদেশের মানুষের কৃতিত্ব, আমাদের কোনো কৃতিত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি, এটা বেচা বিকৃত দরকার নেই। আমি কি করেছি না করেছি প্রত্যেকদিন বলতে থাকবো। অন্তর্বর্তী সরকারের সাথে জনগণের সম্পর্ক না থাকায় দেশ সঠিকভাবে চলছে না বলেও দাবি করেন আমির খসরু। রাজনীতিতে হয়েছে তা না। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস উপলক্ষে আমরা বিএনপি পরিবার ও জাসাস আয়োজিত আলোচনায় কথা বলেন আমির খসরু। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের মাধ্যমেই মানুষের আস্থা অর্জনে গুরুত্ব আরোপ করেন তিনি। আগের মতো রাজনীতি করলে চলবে না, অর্থাৎ আমাদেরকে
ধৈর্য ধারণ করতে হবে, আমাদেরকে সহনশীল হতে হবে, আমাদের সাথে অন্যের দ্বিমত পোষণ করেও তার মতের প্রতি সম্মান জানাতে হবে। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার উপর জোর দেন আমির খসরু। তারেক রহমান সাহেব ইতিমধ্যে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মহেশখালী মাতারবাড়িতে শুধু গভীর সমুদ্র বন্দর নয়, গড়ে উঠবে এক নতুন শহর। এমন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ মিরার সঙ্গে বৈঠকে এই ভিশন তুলে ধরেন তিনি। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আসেন মিরার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানান, আগামী ৩০ বছরের মধ্যে মহেশখালীকে সাংহাই ও সিঙ্গাপুরের মতো আধুনিক বন্দরের রূপান্তরের লক্ষ্য রয়েছে। এরই মধ্যে ১২০ দিনের পরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি। ৩০ বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এই কমার্শিয়াল হাব থেকে আমরা $150 বিলিয়ন জিডিপি কন্ট্রিবিউশন এক্সপেক্ট করছি, যেটার মধ্যে প্রায় 16 থেকে 18 বিলিয়ন ডলার হচ্ছে ইম্পোর্ট সাবস্টিটিউশন, যে আমাদের ফরেন কারেন্সিতে রিজার্ভে একটা সেভিংস হবে। 60 থেকে 65 বিলিয়ন ডলারের টোটাল ইনভেস্টমেন্ট হবে, তার মধ্যে আমরা আশা করছি যে প্রায় $5 বিলিয়ন এফডিআই হিসেবে আসবে। প্রায় 1.5 লাখ লোকের কর্মসংস্থান ডিরেক্টলি আমরা এক্সপেক্ট করছি, ইনডিরেক্টলি সব মিলিয়ে প্রায় 25 লাখ লোকের কর্মসংস্থান আমরা আশা করছি। এ যেন মাছের তেলেই মাছ ভাজা। বিদ্যুৎ কোম্পানিগুলোর কাছ থেকে মিটার বরাদ্দ নিয়ে কড়াইল বস্তিতে সোহেল করিম সহ 15টি বিদ্যুৎ কোম্পানির নামে চলছে বিদ্যুৎ বিক্রির রমরমা বাণিজ্য। তবে আরও ভয়ঙ্কর চিত্রের দেখা মেলে গ্যাস সংযোগের ক্ষেত্রে। লাইন ফুটো করে সরু পাইপের মাধ্যমে চুরি করা হচ্ছে গ্যাস। আর এই চুরির কারণেই দেশ বছরের রাজস্ব হারাচ্ছে প্রায় 11,000 কোটি টাকা। নাইম আলজিকোর ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ, এবং ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। আপনার জানার দরকার কি, এটা আমাকে বলেন। রাজধানীর করাইল বস্তি, এখানেই সুমন নামে এই ব্যক্তির হাতে বিদ্যুৎ বিলের কাগজ, তাতে লেখা সোহেল বিদ্যুৎ কোম্পানি। এটা কার জানতে চাইলে তেরে আসে সে। এমন প্রতিষ্ঠান করাই বস্তিতে আছে অন্তত 15টি, যারা গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল সংগ্রহ করে। এর মধ্যে গ্যাসের বিল বাবদ সংগ্রহ করা হয় মাসে 3 কোটি টাকা, যার পুরোটাই যায় এই বস্তি নিয়ন্ত্রণকারীদের পকেটে। আর বিদ্যুৎ বিল বাবদ আদায় করা হয় 7.5 কোটি টাকারও বেশি। আমরা পার ইউনিটে 10 টাকা নেই, 12 টাকা নেই, এরকম ভাবে নেই। অফিস বিল আমাদের মিস্ত্রি খাটায়, তার আছে, আর আমাদের সবকিছু আমরা 2-1 টাকার মধ্যে আর কি করি। বিদ্যুৎ, গ্যাস ও পানি চুরির এমন চিত্রের দেখা মেলে মিরপুরের 23টি বস্তিতেও। বৈধ সংযোগকারীরা এসব সেবা ঠিকভাবে না পেলেও নিরবিচ্ছিন্ন সংযোগ রয়েছে এসব বস্তিতে। ঘর ভাড়া থাকি খাইতে নেই আর কি, কারেন্ট বিল, গ্যাস বিল, পানির বিল। পানির বিল আপনারা কত করে নেন? রুম প্রতি 200 নেয়, 300 নেয়। রান্না বান্না এই গ্যাস চুলা আছে, চুলাতে রান্না বান্না করে। অথচ বৈধ সংযোগ থাকলেও রাজধানীর অনেক বাসাবাড়িতে মেলে না বিদ্যুৎ, গ্যাস ও পানি। ওরা যে সময় গ্যাস না নেয় এ সময় আমরা গ্যাস পাই, আর ওরা গ্যাস নিলে আমরা গ্যাস পাই। তিতাসের সাথেই করে তারা সংযোগ করে। আবার গ্যাস তো কমে আইয়ে, বেশি আইয়ে না গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন 2023-24 অর্থ বছরে গ্যাসে সিস্টেম লস 6.28%। পরের বছর সিস্টেম লস 7.44%। 2021-22 অর্থ বছরে ঢাকা ওয়াসার হিসেবে সিস্টেম লসের কারণে ক্ষতি 240 কোটি টাকা। ওই বছরে বিদ্যুতে ক্ষতি হয়েছে প্রায় 6,791 কোটি টাকা। সিস্টেম লসে প্রতিদিন ক্ষতি 18 কোটি টাকা, যার ঘানি টানছে সাধারণ মানুষ। শাস্তি এবং কারাদণ্ড, অর্থদণ্ড 2 হতে পারে, এরকম বিধান রয়ে গেছে আইনে, বিআরসি আইনে। তারপরেও এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এইসব আইনের কোনো প্রয়োগ নেই। এই সমস্ত ইউটিলিটি, তিতাস বলেন, তারপরে হচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানি বলেন, এসব কোম্পানি, উৎপাদন কোম্পানি, সঞ্চালন কোম্পানি, এদের কারোর কোনো জবাবদিহি নেই। রাজধানী জুড়ে প্রায় 3000 বস্তি তৈরি করে এসব প্রতিষ্ঠানের দেখানো সিস্টেম লসের নামে এই বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালীরা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরবো আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বিকাশ বা নগদে টাকা দেওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পৌঁছে যাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার 90%
কমন প্রশ্নের উত্তর, আর এক্ষেত্রে দিতে হবে মাত্র 200 থেকে 1600 টাকা। এই প্রলোভনেই প্রতারণার শিকার হচ্ছেন অনেক চাকুরি প্রত্যাশী। এমনই এক প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিআইডি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির থানা সহকারী শিক্ষক চাকরি পরীক্ষায় প্রশ্নের 90% সাজেশন পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন চটকদার বিজ্ঞাপন দেখে সতর্ক হয় পিএসসি। বিষয়টি তদন্ত করতে তাৎক্ষণিক সিআইডিকে জানায় সংস্থাটি। তদন্তে নামে সিআইডি। বুধবার নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সাজেশনের আড়ালে এ প্রশ্নপত্রের বিনিময়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় চক্রটি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। নাম্বার তথ্য প্রযুক্তির সহায়তায় ট্র্যাক করে জামালপুর জেলার মেলান্দ থেকে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ভিকটিম এর কাছ থেকে অর্থ নিয়েছে বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, যার সকল স্টেটমেন্ট তথ্যপত্র সিআইডির সাইবার পুলিশ সেন্টারের হাতে। সংবাদ সম্মেলনে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক চাকরি প্রত্যাশীদের এমন ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান। চাকরি প্রার্থীদের প্রতি একটা অনুরোধ, আপনারা দয়া করে এই জাতীয় কোনো চক্রের দ্বারা বিভ্রান্ত হবেন না। কোনো সাজেশন, কোনো প্রশ্নর কপি এটা কারো কাছে কোনো রকমের ভাবে যেতে পারে না। তো সুতরাং আপনারা এই চক্র থেকে সাবধান থাকবেন। চক্রের সাথে আরো কারা জড়িত তাদের বিষয়ে অনুসন্ধান করছে সিআইডি। আজকে জুবার সানি, নিউজ 24, ঢাকা। রাকসু নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে 466টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে। শেষ দিনে বুধবার বিকাল 5টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করেন প্রার্থীরা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম জানান, ফর্ম সংগ্রহ করা প্রার্থীদের ডোপ টেস্ট চলছে। শেষ দিনে যারা ফর্ম নিয়েছেন বৃহস্পতিবার তাদের এই পরীক্ষা হবে। মনোনয়নপত্র জমার শেষ দিন 7 সেপ্টেম্বর। প্রার্থী তালিকা ঘোষণা 10 সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। শিক্ষার্থীরা অত্যন্ত খুশি। তারা আমার মনে হয় খুব তাড়াতাড়ি তারা এই ফর্ম জমার পরে নির্বাচনী তাদের যখন আমরা লিস্ট দিয়ে দেব, চূড়ান্ত লিস্ট দিয়ে দেব, তারা নির্বাচনমুখী হবে এবং তাদের ভোট প্রার্থনা করতে ছাত্রদের কাছে ছুটবে। দেশের অস্থিতিশীল পরিবেশের ঢেউ লেগেছে সুন্দরবনেও। সুন্দরবনে হঠাৎ করেই বেড়েছে বন্যপ্রাণী হত্যা এবং পাচার। বনের ভেতর অবাধে ঢুকছে চোরা শিকারীরা। বিষ দিয়ে ও ফাঁদ পেতে অবাধে শিকার করছে বাঘ, হরিণ। চোরা শিকারীদের দৌরাত্মে হুমকিতে বৃহত্তর ম্যানগ্রোভের বন্যপ্রাণী। রফিক আলীর ক্যামেরায় সুন্দরবন নিয়ে মাকসুদ রহমানের 5 পর্বের ধারাবাহিকের 3য় পর্ব দেখুন আজ। কয়রা উপজেলা পরিষদের উদ্যানে লেজবিহীন বাঘের বিধ্বস্ত এই ভাস্কর্যটি যেন সুন্দরবনের প্রতিচ্ছবি। চোরা শিকারীদের দৌরাত্মে কোণঠাসা বন্যপ্রাণীরা রয়েছে অস্তিত্ব সংকট। এটা হচ্ছে সুন্দরবনের সন্ন্যাসীর খাল এলাকা। এই পথ দিয়ে বাঘ এবং হরিণের নিয়মিত যাতায়াত আছে। এখানে হরিণের পায়ের ছাপ, এই বাঘের পায়ের ছাপ, তারা এই পথ দিয়ে বনের ভিতরে চলে গেছে। স্থানীয়দের দাবি, অরক্ষিত বনের এই অংশে চোরা শিকারীদের আনাগোনা বেড়েছে। একসময় যেখানে বাঘের আক্রমণে নিহত হতো জেলে বাওয়ালি, এখন সেখানে তারাই পরিণত হয়েছে শিকারে। বাঘে নিয়ে চলে গেছে, 2 খাল পার করে চলে গে, তো মানছি বড় বাড়ি হাঁকাহাঁকি করে ছাড়াই নেয় ওরা। পাচারকারীরা এখন শুধু বাঘের চামড়া নয়, বাঘ হত্যা করে তার দাঁত ও হাড় পাচার করছে। হরিণ শিকার করে মাংস বিক্রি করছে খোলা বাজারে। চরমুখা বাঘ শিকারের জন্য 6 জন মানুষ ক্রস ফায়ার গেছে। সেই পার্টিরা এখনো পর্যন্ত জঙ্গলে বাঘ এবং হরিণ শিকার করে, তবে তারা আগের মতন চামড়ার বিক্রি করে না। আমরা শুনি এখন নাকি দাঁত এবং হাড় বিক্রি করে। এরা রাতের অন্ধকারে হঠাৎ চলে যাচ্ছে, একটা বাহিনী যাইয়ে ভিতরে যাচ্ছে, যাই ওরা ওই ফাঁস দিচ্ছে। বাঘ ওই খাবার না পেয়ে আমাদের এবারে মানে লোকালয়ে চলে আসতেছে। পশ্চিম সুন্দরবন বন বিভাগ বলছে, গত 3 মাসে নিষিদ্ধ সময় বনে প্রবেশের দায়ে চোরা শিকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে 99টি। আসামি ধরা পড়েছে 58 জন। নৌকা ট্রলার জব্দ 83টি। হরিণের মাংস উদ্ধার 32 কেজি। সরকার যদি চায়, ফরেস্ট যদি আমি একটা হতে দেবো না, আসলে হবে না, কিন্তু আমি চাওয়ারটা কোন লেভেলে সেটা আমার বুঝতে হবে। 2024 সালের 5 আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে বন্যপ্রাণী হত্যা উদ্বেগজনক বেড়েছে বলে মন্তব্য করেন এই বন গবেষক। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আইন শৃঙ্খলা যে অবস্থা, সেই অবস্থাতে এটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে কিনা সে বিষয়ে আমাদের নজর রাখতে হবে। শিকারী নয়, বন বিভাগই যেন শিকারীদের নজরদারিতে।
কিছু হরিণ শিকারের সাথে যুক্ত, আমাদের নজরদারি করে, প্রশাসন নজরদারি করে, কিছু আছে বিষ শিকারের সাথে জড়িত। এটা তার অস্বীকার করে লাভ নেই। বন বিভাগের কার্যক্রম অনেকটাই সীমাবদ্ধ হরিণ ধরা, ফাঁদ উদ্ধারেই। আমি হরিণের মাংস জব্দ করলাম মানে কিন্তু হরিণটাকে আমি বাঁচাতে পারলাম না, আর আমি হরিণের ফাঁদ উদ্ধার করলাম মানে আমি অনেকগুলো হরিণের জীবন বাঁচালাম। কাজে আমি সেই দিকটাতে আমরা মনোযোগ দিচ্ছি এবং সেভাবে এগিয়ে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন চোরা শিকারীদের দৌরাত্মে বনে ঘটছে ভয়ঙ্কর ছন্দপতন। আহ্বান জানান বন্যপ্রাণী নিধন বন্ধে যথাযথ উদ্যোগ নেয়ার। মনিরুর রহমান, নিউজ 24, খুলনা। সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এবার প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে ব্রিফিংয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিন কর ফাঁকির অভিযোগে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের 2 ছেলের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানায় দুদক। পরিবর্তিত পরিস্থিতিতে 2024 সালের 5 আগস্টের পর থেকেই সিলেটের বিভিন্ন এলাকায় চলে প্রাকৃতিক পাথর লুটের মহোৎসব। তবে চলতি বছরের জুলাই আগস্টে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর লুটপাট নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এমন প্রেক্ষাপটে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় অভিযানে যায় দুর্নীতি দমন কমিশন। ওই অভিযানের প্রতিবেদনে সাদা পাথর লুটপাটে জড়িত স্থানীয় প্রশাসন ছাড়াও অন্তত 42 জন রাজনৈতিক, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসে। এবার সাদা পাথর লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধান শুরু করেছে দুদক। পাথর লুটে জড়িত সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেবে সংস্থাটি। যে সাদা পাথর নিয়ে আমরা ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই বিষয়ে আমাদের গোয়েন্দা ইউনিট থেকে এবং এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল এবং সেটি কমিশনে এই বিষয়ে পর্যালোচনা শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। এদিন প্রায় 75 কোটি টাকার কর ফাঁকির অভিযোগ প্রমাণিত হওয়ায় ব্যবসায়ী এস আলমের 2 ছেলে সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 75 কোটি টাকা সরকারের রাজস্ব ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে অভিযোগ সংশ্লিষ্ট জনাব আশরাফুল আলম, পিতা মোহাম্মদ সাইফুল আলম সহ মোট 10 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া জালিয়াতির মাধ্যমে 120 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওয়েস্ট অ্যাপারেল লিমিটেডের চেয়ারম্যান আব্দুল্লাহ সহ 10 জনের বিরুদ্ধে আরও একটি মামলা করেছে সংস্থাটি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এবারে জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ বসুন্ধরা সিটি শপিং মলের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু করেছে। বুধবার বিকেলে বসুন্ধরা সিটিতে নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো সাউথ এশিয়ার চেয়ারম্যান মিস্টার হেইজি, বসুন্ধরা সিটি শপিং মলের ডিএমডি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শেখ এহসান রেজা সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা বলেন, বসুন্ধরা সিটি সবসময়ই বিশ্বমানের ব্র্যান্ডগুলোর জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে কাজ করছে। দর্শনার্থীরা যেন সবশেষ প্রযুক্তি ও ট্রেন্ডের সাথে পরিচিত হয়, সেই প্রচেষ্টারই অংশ ভিভোর এই নতুন ফ্ল্যাগশিপ স্টোর। নিচে আরও একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুদের জন্য বড় ছাড় দিল দেশটির সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই আইনের অধীনে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা ধর্মীয় নিপীড়নের কারণে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তারা বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে অবস্থান করতে পারবেন। এমনকি যারা প্রথমে বৈধ কাগজপত্রে ভারতে গিয়েছিলেন কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও এই সুবিধার আওতায় থাকবেন। তাদের আর দেশে ফেরত পাঠানো হবে না। এতে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় থাকা সংখ্যালঘুরা স্বস্তি পাবেন বলে মনে করছে ভারত সরকার। জানাবো নিউজ 24 স্পোর্টস। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচন কাল। তবে এবার ভোট হবে কেবল সভাপতি পদের জন্য।
দেশ এবং বিদেশে থাকা 215 জন ভোটার অনলাইন অথবা অফলাইনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। আর ভোটের আগে অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশা, সবার অংশগ্রহণে একটা ভালো সংগঠন হিসেবে গড়ে উঠবে কোয়াব। ক্রিকেটারদের ভালো মন্দ দেখভালের জন্য 2004 সালে গঠিত হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এরপর থেকে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি হয়েছে। এবার কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। যদিও 11টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে 10 জন। এখন শুধুই লড়াইটা হবে সভাপতি পদের জন্য, যেখানে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের সঙ্গে লড়ছেন বর্তমান খেলোয়াড় মোহাম্মদ মিঠুন। ভোটাররা ভোট দিতে পারবেন অনলাইন ও অফলাইনে। HR সফট নামে একটা থার্ড পার্টি কোম্পানি এই কাজটা করতেছেন এবং ওরা ঢাকা ক্লাব, চিটাগাং ক্লাব, এই সমস্ত ক্লাব সুপ্রিম কোর্ট টোটে এগুলো করে অভ্যাস আছে। সুতরাং আপনি কেউ যদি অনলাইনে একবার কাস্ট করে ফেলে তার নাম সাথে সাথে এখান থেকে কেটে যাবে, সে আর ফিজিক্যালি এখানে এসে দিতে পারবে না। নির্বাচনের আগে সব প্রস্তুতি শেষ। একাডেমি ভবনে হবে ভোট গ্রহণ। কোয়াবের নির্বাচনে 215 জন ভোটারের মধ্যে সাকিব আল হাসানের জায়গা হয়নি, কারণ তিনি ভোটার তালিকায় নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। ভোটার লিস্টে নাম আছে, এটা তো 215 জনের মধ্যে যে লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্টের ওনারা দিতে পারবে। কোয়াবের অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু নির্বাচনকে দেখছেন ক্রিকেটারদের মেলবন্ধনের এক মঞ্চ হিসেবে। বড়দিনে সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো, সবার সাথে সবার দেখা হবে, ফর্মাল প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার, এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেকে তো ইলেক্টেড হয়ে গেছে অলরেডি। তো সব কিছু মিলে আমি বলবো যে সবার সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসেবে গড়ে উঠবে। বৃহস্পতিবার কোয়াবের নির্বাচনের আগে বসবে AGM। এরপর বেলা 3টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।